সকলকে স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি গেটওয়েতে। আজ অনেক দিন পর আমি তোমাদের জন্য ভিডিও আনছি। মিনিমাম 14 থেকে 15 দিন হয়ে গেল। কিছু অসুবিধার কারণে আমি ভিডিও আনতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তোমাদেরও খুব অসুবিধা হয়েছে হয়তো আমার কাছ থেকে যেগুলো তোমরা পেতে, যেসব ভিডিওগুলো সেগুলো হয়তো অনেকে পাওনি, ফিরে গেছো। তো তাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আবার এসো, আমাকে সাপোর্ট করো যেরকম আগে করছিলে। যারা নতুন দেখছো তারা অবশ্যই এই ভিডিওটা পুরো দেখো। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তো বেশি কথা বলবো না। আজকে আমি মূলত ক্লাস 12-এ যারা 2025 সালে এইচএস পরীক্ষা দেবে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাদের এবিটিএ টেস্ট পেপার থেকে এসএকিউর একদম সম্পূর্ণ আমার নিজের লেখা উত্তর, মোস্ট ইম্পর্টেন্ট 3টি স্কুল সেট যেগুলো তোমাদের করা প্রয়োজন, তো আমি সেই সেটগুলো তৈরি করে রেখেছি। আজ ভিডিওটা তোমাদের দিচ্ছি, দেখো। তো দেখো ভিডিওটা, এটা হলো AC6, মানে এবিটিএ থেকে AC6 পেজ থেকে ইতিহাসের মডেল সেটটা দেখো তোমরা। প্রথমে যে কোশ্চেনটি রয়েছে সেটা হলো, আফ্রিকাকে কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো? আজকে একটু লাইটের প্রবলেম আছে, তাই লাইটও কম আসতে পারে, তো তোমরা একটু অ্যাকসেপ্ট করে নাও। আমার কিছু কারণবশত অনেক কিছুই প্রবলেম হয়েছে, যার জন্য আমি ঠিক করে ভিডিও করতে পারছি না। তো দেখো, আফ্রিকা কেন অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হতো? 1870 সাল পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল অনাবিষ্কৃত অঞ্চল, মানে আবিষ্কৃত হয়নি। বহির্বিশ্বের সাথে এর কোনো, মানে বাইরের বিশ্বের সাথে অন্যান্য দেশের সঙ্গে এর কোনো যোগাযোগ ছিল না, তাই আফ্রিকাকে অন্ধকারচ্ছন্ন মহাদেশ বলা হয়। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনটি দেখো, যেটা ইম্পর্টেন্ট, এবারে খুব অনেক স্কুলের কোশ্চেনে এটা ছিল। মুক্তদান নীতি বলতে কি বোঝো? মুক্তদান নীতির উত্তরটা তোমরা দেখো, বিভিন্ন শক্তির দ্বারা অধিকৃত বাণিজ্য কেন্দ্রগুলিতে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে সমান বাণিজ্যিক অধিকার প্রদানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জন হে 1899 সালে যে নীতি ঘোষণা করেন তা মুক্তদান নীতি নামে পরিচিত। পরের কোশ্চেনটি তোমরা দেখো, যেটা রয়েছে সেটা হলো, মার্কেন্টাইলবাদ শব্দটি কে প্রথম ব্যবহার করেন? উত্তরগুলো এইরকম লিখবে, এক কথায় লিখবে না। উত্তরটা হবে প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার বিখ্যাত গ্রন্থ ওয়েলথ অফ নেশন গ্রন্থে মার্কেন্টাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। এটাও পরীক্ষায় পড়তে পারে যে ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কার লেখা, তখন উত্তর হবে অ্যাডাম স্মিথ। বুঝতে পেরেছ? পরের কোশ্চেনটি দেখো, প্রথম শিল্প বিপ্লব কোথায় দেখা দিয়েছিল? না, উত্তর হবে ইংল্যান্ডে। তারপরে কোশ্চেনটি দেখো, উপযোগীবাদ বলতে কি বোঝো? উপযোগীবাদ হলো একটি নৈতিক দর্শন যেখানে কাজের নৈতিক মূল্য নির্ধারণ করা হয় তার ফলাফলের ভিত্তিতে। যে কাজটি সবচেয়ে বেশি সুখ বা আনন্দ এনে দেয় তা নৈতিকভাবে সঠিক বলে গণ্য হবে। এটা হলো উপযোগীবাদ। তারপরে কোশ্চেনটি দেখো, সম্পদের বহির্গমন কাকে বলে? এবিটির কোশ্চেন যে সেটগুলো কিন্তু আমার খুব দারুণ লেগেছে, কারণ খুব সোজা নয়, যেরকম পরীক্ষার কেন্দ্রিক কোশ্চেনগুলো আছে ঠিক সেইভাবে সাজানো হয়েছে। যেটা ডাব্লিউবিটির মনে হয়েছে বেশিরভাগ সালের কোশ্চেনগুলো রিপিট করেছে, মানে ডাব্লিউবিটিতে আমার তাই মনে হয়েছে। তো দেখো, এই উত্তরটি, সম্পদের বহির্গমন কাকে বলে? সম্পদের বহির্গমন বলতে কোনো একটি দেশের অর্থনৈতিক বা আর্থিক সম্পদ অন্য কোনো দেশে স্থানান্তরিত হওয়াকে বোঝায়। বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার। তারপরে কোশ্চেন দেখো, কাউতাউ প্রথা কি? এটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। সেটা হলো, উত্তরটি দেখো, কোনো বিদেশি দূত, মানে পরিব্রাজক দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষ্যপ্রার্থী হলে তাকে নতজানু হয়ে বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এই প্রথা কাউতাউ প্রথা নামে পরিচিত। বুঝতে পেরেছো? 7টি বলে দিলাম। তো এরপরে যে কোশ্চেনটি রয়েছে সেটা তোমরা দেখো, আমি দেখাই। সেটা দেখো, কাদেরকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? উত্তরটা এরকম লিখবে, শ্রীরামপুর ত্রয়ী ছিল ভারতের 3জন অগ্রগামী ইংরেজ মিশনারিকে দেওয়া নাম, যথা উইলিয়াম ক্যারি, জোশুয়া ম্যাসম্যান ও উইলিয়াম ওয়াট। বুঝতে পেরেছ? পরে কোশ্চেনটি দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে জেমস উইলিয়াম কলভিল। বুঝতে পেরেছ? 10 নম্বর কোশ্চেনটি দেখো, কে কবে মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1872 সালে কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন। 11 নম্বর কোশ্চেনটি দেখো, মে 4th আন্দোলন কি? মে 4th আন্দোলন ছিল 1919 সালে 4ঠা মে, বা এটা 4ঠা মে আন্দোলন বলতে কি বোঝো, এটাও মানে থাকতে পারে। মে 4th আন্দোলনের বদলে 4ঠা মে আন্দোলন কি, এইটাই থাকতে পারে। তো তখন উত্তরটা এটাই লিখবে যে মে 4th আন্দোলন ছিল 1919 সালে 4ঠা মে চীনে সংগঠিত একটি গুরুত্বপূর্ণ জাতীয় আন্দোলন। জাপান সরকারের অপমানজনক 21 দফা দাবির বিরুদ্ধে পেকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলন গড়ে তুলেছিল। বুঝতে পেরেছ? তারপরের কোশ্চেনটি দেখো, সান মিন চু আই কি? সান ইয়াত সেনের রাজনৈতিক দর্শন
তার 1924 সালে 16টি ভাষণের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যা সান মিন চুই বা 3 প্রিন্সিপালস অফ পিপল নামে পরিচিত। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনটি দেখো, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। পরের কোশ্চেনটি দেখো, 14 নম্বর কোশ্চেন যেটা রয়েছে AC 6 থেকে পেজ থেকে, যে দেশীয় রাজ্য বলতে কি বোঝো? উত্তরটি তোমরা দেখো ভালো করে। দেশীয় রাজ্য বলতে বোঝায় ব্রিটিশ ভারতের অন্তর্গত মৌখিকভাবে সার্বভৌম রাজ্য। ব্রিটিশরা সরাসরি এইসব রাজ্যে শাসন করতো না। এসব রাজ্য ব্রিটিশ অধিপত্য মেনে নিয়ে স্থানীয় শাসকের অধীনে পরিচালিত হতো। বুঝতে পেরেছো দেশীয় রাজ্য বলতে কি বোঝো? তো 15 নম্বরে যে কোশ্চেনটি রয়েছে এই সেট থেকে, সেটা দেখো তোমাদের দেখাই। সেটা হলো, কে ভারতের লৌহ মানব নামে পরিচিত? এটা সবার অনেকেরই পরিচিত কোশ্চেন। সেটা হলো সর্দার বল্লভভাই প্যাটেল। কবে এবং কোথা থেকে নৌবিদ্রোহ শুরু হয়েছিল? এটা তোমাদের জানা কোশ্চেন, এটা তোমরা নিজে থেকেই করো। জানো নৌবিদ্রোহ কত সালে হয়, কোন জাহাজে হয়? আমি শহরটা বলে দিচ্ছি, মুম্বাই। বাকিটা তোমরা নিজেরা করবে এটা। তো তারপর দেখো, গ্রেট ক্যালকাটা কিলিং কি? বা এটা এখানে থাকতে পারে কলকাতা দাঙ্গা বলতে কি বোঝো? তো উত্তরটি দেখো, কলকাতায় যে দাঙ্গা হয়েছিল 1946 সালে, যাকে বলা হয় দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস, তা বাংলা তথা গোটা উপমহাদেশের সম্পর্কের বাঁক এনেছিল। সে বছর 16ই আগস্ট কলকাতায় হিন্দু মুসলিমদের মধ্যে হিংসার বিস্ফোরণে বহু মানুষ মারা গেছিল। বুঝতে পেরেছ? তো পরের কোশ্চেনটি দেখো, মাউন্ট ব্যাটেন প্ল্যান কি? মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ছিল 1947 সালে ভারত থেকে ব্রিটিশ ঔপনিবেশের অবসর গ্রহণের জন্য প্রস্তুত করা এক পরিকল্পনা। 27শে জুন 1947 সালে লর্ড মাউন্টব্যাটেন কর্তৃক ঘোষণা করা হয়, যার মূল দিক ছিল ভারতকে দুটি ভাগে বিভক্ত করা, এই মাউন্টব্যাটেন পরিকল্পনা। তারপর কোশ্চেনটি দেখো, মার্শাল টিটোকে, না মার্শাল টিটো ছিলেন যুগোস্লোভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি 1944 সালে রাজা দ্বিতীয় পিটার কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি 98টি আন্তর্জাতিক উপাধি অর্জন করেছিলেন এই মার্শাল টিটো। তো AC6 থেকে আমি তোমাদের সব কোশ্চেন করিয়ে দিলাম, SAQ-গুলো সবগুলো। তো এরপর আমি তোমাদের যেখান থেকে করাবো সেটা হলো, দেখো তোমরা, সেটা হলো AC61। এই পেজটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমার খুব ভালো লাগলো এই সেটটা। তো দেখো আমি তোমাদের কইছি, এখানে রয়েছে ওয়েল্ড পলিটিক কি? দেখো উত্তরটা তোমরা যেটা হবে, 1898 সাল থেকে জার্মানি তার নৌবাহিনীকে ব্যাপকভাবে প্রসারিত করে। এটি ছিল ওয়েল পলিটিক বা বিশ্ব রাজনীতি নামে পরিচিত নীতির একটি মূল অংশ, যা 1897 সালে শুরু হয়েছিল। নৌশক্তি বৃদ্ধি করে জার্মানিকে বিশ্ব শক্তিতে পরিণত করা এই ওয়েল পলিটিকের মূল উদ্দেশ্য ছিল। তারপরের কোশ্চেনটি দেখো, চীনে মুক্তদান নীতি কে ঘোষণা করেছিলেন? উত্তর হবে 1899 সালে মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদান নীতি ঘোষণা করেন। তারপরের কোশ্চেনটি দেখো, বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর সীমাবদ্ধ ছিল? বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের ক্যান্টন ও ম্যাকাও বন্দর দুটি সীমাবদ্ধ ছিল। তারপরে কোশ্চেনটি দেখো, বাণিজ্য পুঁজি কি? বা বাণিজ্য পুঁজি বলতে কি বোঝো? উত্তরটি দেখো, যে অর্থ কোনো উৎপাদনের কাজে ব্যবহারের পরিবর্তে কেবলমাত্র ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বলা হয়। তারপরে কোশ্চেনটি দেখো, সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? না 1853 সালে সর্বশেষ চার্টার আইন প্রবর্তিত হয়। কাউতাউ প্রথা কি? আগের সেটটাতে আমি করিয়েছি, তাই এখানে উত্তরটা লিখিনি, তোমরা ওখান থেকে লিখে নিও। অবশিল্পায়ন কি? না দেখো উত্তরটা খুব সোজা আছে। অবশিল্পায়ন কথার অর্থ বিশিল্পায়ন বা শিল্পের ধ্বংস। পলাশির যুদ্ধের পরে বাংলায় ক্ষুদ্র ও কুটির শিল্প বা বস্ত্রশিল্পের ধ্বংসের ঘটনাকে অবশিল্পায়ন বলা হয়। তারপরের কোশ্চেনটি দেখো যেটা করেছি, মানুষ গড়ার আদর্শকে কে বিশ্বাসী ছিলেন? মানুষ গড়ার আদর্শে কে বিশ্বাসী ছিলেন? উত্তরটা দেখো খুব সুন্দরভাবে লেখা আছে, শ্রী রামকৃষ্ণ। মানে আজকে তো জানো বিবেকানন্দের জন্ম শতবর্ষ, মানে খুবই ভালো দিন, মানে আজকে আমি যে সময়টা ভিডিওটা করছি, তো দেখো 12ই জানুয়ারি আজ। শ্রী রামকৃষ্ণ, উত্তরটা দেখো, শ্রী রামকৃষ্ণের সুযোগ্য উত্তরসূরি স্বামী বিবেকানন্দ মানুষ গড়ার আদর্শে বিশ্বাসী ছিলেন। 1893 সালে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে তিনি এই আদর্শের কথা ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন তার ধর্ম হলো মানুষ তৈরির ধর্ম। 1897 সালে এই মানুষ তৈরির উদ্দেশ্যেই তিনি গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ মিশন। 8টি কোশ্চেন করে দিলাম AC61 সেট থেকে। তো এর পরে যে কোশ্চেনটি রয়েছে এই সেট থেকে সেটা দেখো তোমরা, আর যেগুলো নেই সেটা ভাববে তোমরা আমি আগের
ভিডিওটিতে করেছি, আমার আগের যে ডাব্লিউবিটির ভিডিওগুলো দেখবে ওখানে ওই উত্তরগুলো পেয়ে যাবে, যেগুলো তোমরা টেক্সট পেপার নিয়ে বসেছো যারা দেখছো। তো দেখো, সান ইয়াত সেন প্রস্তাবিত 3টি নীতি কী ছিল? উত্তরটি তোমরা দেখো, 1898 সালে সান ইয়াত সেন চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। এগুলি হলো জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ ও জনসমাজবাদ। পরের কোশ্চেনটি দেখো, তাইপিং বিদ্রোহ কবে এবং কেন হয়? উত্তরটি দেখো, তাইপিং বিদ্রোহ, যা তাইপিং গৃহযুদ্ধ বা তাইপিং বিপ্লব নামেও পরিচিত, এটি ছিল চীনের মাঞ্চু নেতৃত্বাধীন কিং রাজবংশ এবং হাক্কা রাজ্যের মধ্যে গৃহযুদ্ধ, যা 1850 থেকে 1864 পর্যন্ত চলছিল। এই বিদ্রোহের নেতা ছিলেন হুং সিউ চুয়ান। তারপরে কোশ্চেনটি দেখো, চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো? চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিক শ্রেণীকে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে লিখিত চুক্তির মাধ্যমে নির্দিষ্ট বেতনের বিনিময়ে কাজে নিযুক্ত হতেন। পরের কোশ্চেনটি দেখো, পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি 1932 সালে 24শে সেপ্টেম্বর মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে স্বাক্ষরিত হয়। তারপরে দেখো 13 নম্বরের কোশ্চেন, ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেছিল? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো, এটা আসতেই পারে পরীক্ষায়। ভারতবাসীর শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের জন্য গঠিত সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য না থাকায় এবং ভারতবাসী নিজেদের জন্য কতটা শাসন ও সংস্কারের প্রয়োজন তা নির্ধারণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ায় সাইমন কমিশন বর্জন করেছিলেন। তার পরের কোশ্চেনটিও খুব ইম্পর্টেন্ট, সেটা হলো সিমলা দৈত্য বা সিমলা ডেপুটেশন কি? উত্তরটি দেখো, আগা খাঁর নেতৃত্বে 1960 খ্রিস্টাব্দের 1 অক্টোবর 35 জন অভিজাত মুসলিম সিমলায় বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেন, মুসলিমদের স্বার্থ রক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি জমা দেয়। এটি সিমলা দৈত্য নামে পরিচিত। তো পরের যে কোশ্চেনটি রয়েছে সেটা তোমাদের দেখাই, সেটা হলো, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটি, সেটা দেখো, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন? উত্তরটি তোমরা দেখো, সেটা হবে রাসবিহারী বসুকে। বুঝতে পেরেছো? তো পরের কোশ্চেনটি দেখো, কে ইন্দো চায়না কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? উত্তর হবে হোচিমিন। 17 নম্বর কোশ্চেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন? না, হিদেকি তোজো। বুঝতে পেরেছো? বার্লিন অবরোধ কি? উত্তরটি দেখো, কিছু উদ্দেশ্য পূরণের লক্ষ্যে সোভিয়েত ইউনিয়ন 1948 সালে পশ্চিমী রাষ্ট্রজোটের পূর্ব ও পশ্চিম বার্লিন প্রবেশের সড়কপথ অবরোধ করে। এটি বার্লিন অবরোধ নামে পরিচিত। বুলগানিন কে ছিলেন? আগের ভিডিওগুলোতেও ছিল, তাই এখানেও লিখে দিয়েছি যে সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। তারপর কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? উত্তর হবে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল 1951 থেকে 1952 সালে। সার্ক কি? এই কোশ্চেনটি দেখে রাখো, ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা, সংক্ষেপে সার্ক নামে পরিচিত। এর সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। এটি কবে প্রতিষ্ঠা হয়? না, 1985 সালে বাংলাদেশের ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল। তো তোমাদের আমি ASC 61 থেকে তাহলে কোশ্চেনগুলো সেট থেকে আমি কোশ্চেনগুলো উত্তর সহ করে দিলাম। এরপর যেটা আসছে সেটাও খুব ইম্পর্টেন্ট, এই সেটটা তোমাদের দেখাই, সেটা দেখো, সেটা হলো ASC 413 413 ASC 413 পেজ থেকে ABT এর। তো তোমরা দেখো কোশ্চেনগুলো, যে মুক্তদান নীতির প্রবক্তা কে ছিলেন? উত্তর হবে জন হে। বুঝতে পেরেছো? তারপরে কোশ্চেন দেখো, আফ্রিকায় আবরণ উন্মোচনে ইউরোপের কোন রাজার ভূমিকা ছিল? উত্তর হবে প্রিন্স হেনরি দ্য নেভিগেটর। 3 নম্বর কোশ্চেন দেখো, অন দি অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখককে? চার্লস ডারউইন, যা 1859 সালের 24শে নভেম্বর লন্ডন থেকে প্রকাশিত হয়। তারপরে কোশ্চেন দেখো, ফিনান্স ক্যাপিটালস গ্রন্থটি কার লেখা? ফিনান্স ক্যাপিটাল গ্রন্থটি হি লাফার্ডিং এর লেখা। কোর্ট কর্নওয়ালিস কি? ভারতের বড়লাট কর্নওয়ালিস এদেশে কোম্পানির কর্মচারীদের দুর্নীতি দমন ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে 1793 সালে যে শাসনবিধি প্রচলন করেন তা কোর্ট কর্নওয়ালিস নামে পরিচিত। এগুলি আগের ভিডিও লিখেছি, এখানেও তোমাদের বলে দিলাম। তারপরে কোশ্চেন দেখো, কে কবে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন? বা এটা থাকতে পারে, কে বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন? উত্তর হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় বেঙ্গল কেমিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা করেন 1892 সালে। নতুন বিশ্ব কাকে বলা হয়? উত্তরটি তোমরা দেখো, স্পেনীয় অভিযাত্রী আমেরিকো ভেসপুচি কলম্বাস আবিষ্কৃত আমেরিকা মহাদেশকে নিউ ওয়ার্ল্ড বা নতুন বিশ্ব বলেছেন। বুঝতে পেরেছ?
পরের কোশ্চেনটি দেখো, কাকে বাংলা সাহিত্যের জনক বলা হয়? উত্তর হবে এক কথায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শ্রীরামপুর ত্রয়ী না উইলিয়াম কেরি, জোসুয়া মাসম্যান, উইলিয়াম ওয়াট, এই তিনজনকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এই ভিডিওতেও আগের কোশ্চেনে বলেছি আমি। তো পরের কোশ্চেনগুলি দেখো যেগুলো রয়েছে এএসসি 413 পেজ থেকে। 3 আইন কি? এটাও এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, দেখে রাখো তোমরা, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এটি হবে, যে আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি সামাজিক কুসংস্কার নিষিদ্ধ করে এবং বিধবা বিবাহকে স্বীকৃতি দেয়, তাই 3 আইন, এটি 3 আইন নামে পরিচিত, যা 1872 সালে পাস হয়। তারপরে কোশ্চেনটি দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর কাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল? উত্তর হবে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতাকে? কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা হবে সান ইয়াত সেন। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত দুজন বিদেশি অভিযুক্ত কে ছিলেন? না ফিলিপ স্পার্ট ও বেঞ্জামিন ফ্রান্সিস ব্র্যাডলি। 14 নম্বর কোশ্চেন দেখো, ক্যাবিনেট মিশনের 3 জন সদস্যের নাম কি? প্যাথিক লরেন্স, স্যার স্ট্যাটফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। তারপরে কোশ্চেন দেখো, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিগভে হ্যাবডেল লি। পঞ্চশীল কি? পঞ্চশীল কি সেটা তোমরা দেখো, উত্তরটা বড় আছে একটু। সেটা হলো 1954 সালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও চীনের প্রধানমন্ত্রী চৌ জেন লাই ভারত চীন সম্পর্কে নির্ধারণের ক্ষেত্রে 5টি নীতি অনুসরণ করে যে চুক্তিতে উপনীত হন, তাই পঞ্চশীল নীতি নামে পরিচিত। 17 নম্বর কোশ্চেন দেখো, কে আমেরিকার ফাল্টনে ওয়েস্টমিনিস্টার কলেজে বক্তৃতা দিয়েছিলেন? উত্তর হবে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী চার্চিল। এটি ফাল্টন বক্তৃতা বলতে কি বোঝো, সেখানেও উত্তরটা বড় করে তোমরা লিখতেই পারো। পরের কোশ্চেন দেখো, এটাও ইম্পর্টেন্ট আছে, খুবই রিয়ার কোশ্চেনটা। অপারেশন সার্চ লাইট কি? উত্তরটি হবে অপারেশন সার্চ লাইট ছিল 1971 সালের 25শে মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল বাঙালি জাতীয়তাবাদ আন্দোলনকে দমন করা, পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ পাকিস্তানের শাসন প্রতিষ্ঠা করা। বুঝতে পেরেছ? তারপরে কোশ্চেন রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি? সেটা হবে 21শে ফেব্রুয়ারি। আর যে কোশ্চেনগুলো তোমরা দেখছো আমি করাইনি বা লিখাইনি, সেটা ভেবে নাও যে আগের ভিডিওতে আমি করিয়েছি তোমরা, তাই এবিটিএ থেকে যেগুলো করেছি সেগুলো তোমরা অবশ্যই দেখো যারা আজ নতুন দেখছো ভিডিওটা। আর এই ভিডিওগুলো যাদের ভালো লাগলো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। অনেক দিন পর আমি ভিডিও আনলাম, বুঝতে পেরেছি আমার কিছু সমস্যা থাকার জন্য আমি রেগুলার ভিডিও আনতে পারছিলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। আর যাদের এই ভিডিওগুলি ভালো লাগলো তারা অবশ্যই বন্ধুবান্ধবদের মাধ্যমে শেয়ার করে দিও। আরও কমেন্ট করো তোমাদের কোন পেজটা থেকে ইতিহাসের এবিটিএ থেকে আমি করিয়ে দেবো। তোমাদের কমেন্টে যদি আমি পাই, আমি নিজে থেকেও আর 3-4টি সেট করাবো। তো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের নিজের চ্যানেল ভেবে। এরপর রেগুলার আমি ভিডিও আনবো। এখানে মূলত আমি ক্লাস 9, 10, 11, 12-এর ফ্রিতে ইতিহাস পড়িয়ে থাকি এবং বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেওয়া হয়। এবং আমি এখানে যেটা উদ্দেশ্যে আমি চ্যানেলটা তৈরি করেছিলাম সেখানে হলো বেস্ট বুকগুলোর রিভিউ করে থাকি। তো সকলেকেই আগে আমি যেটা জানাতে ভুলে গেছি, ভিডিওর শুরুতেই জানানো উচিত ছিল, সেটা হলো হ্যাপি নিউ ইয়ার, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সকলকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।